আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কবি শামসুর রহমানের তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতাটি পড়ব। কবিতা শুরুর আগে আমরা প্রতিবারের মতো কবি পরিচিতি জেনে নেই। শামসুর রহমান 1929 সালের 23 অক্টোবর ঢাকা শহরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলি গ্রামে। তিনি ঢাকার পোগোজ স্কুল থেকে ম্যাট্রিক মানে এসএসসি, ঢাকা কলেজ থেকে 1947 সালে ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি পাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কি করেন? অনার্স পাশ করেন। তার পেশা ছিল সাংবাদিকতা। তিনি একনিষ্ঠভাবে কাব্য সাধনায় নিয়োজিত ছিলেন। বিশেষ করে মধ্যবিত্ত নাগরিক জীবনের প্রত্যাশা, হতাশা, বিচ্ছিন্নতা, বৈরাগ্য, সংগ্রাম তার কবিতায় সার্থকভাবে বিধৃত। তার প্রধান কাব্য প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্রকরটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরালোকে দিব্যরথ, বন্দি শিবির থেকে, বাংলাদেশ স্বপ্ন দেখে, বুক তার বাংলাদেশের হৃদয় ইত্যাদি। এই কাব্যগ্রন্থগুলোর নাম কিন্তু সবার মুখস্থ থাকতে হবে। এছাড়া তার কিছু অনুবাদ কবিতা ও শিশুতোষ কবিতা রয়েছে। শামসুর রহমান তার অনন্য সাধারণ কবি কীর্তির জন্য বাংলা একাডেমি পুরস্কার, 21 পদকসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন। তিনি 17 আগস্ট 2006 সালে মৃত্যুবরণ করেন। এই যে কবিতার নাম তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, এই যে স্বাধীনতা, আমরা আজকে স্বাধীন বাঙালি জাতি স্বাধীনতা ভোগ করছি, কিন্তু এই স্বাধীনতা কিন্তু এমনি এমনি আসে নাই। এই স্বাধীনতাকে পাওয়ার জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, অনেক আত্মদান দিতে হয়েছে, অনেক বলিদান দিতে হয়েছে। এই সবের মধ্য দিয়ে রক্তগঙ্গা, হাজার হাজার রক্তগঙ্গা, শত শত কি জীবন দিয়ে আমাদের এই স্বাধীনতা পেতে হয়েছে। তাই এই কবিতায় আমরা কবির যে মনোভাব, এখানে স্বাধীনতা পাওয়ার জন্য কবির যে অনুভূতি ব্যক্ত হয়েছে তাই এখন পড়ব। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। এখানে কবির ভিতরে যে অনুভূতি সেটা প্রকাশ পেয়েছে যে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য কতবার আমরা রক্তগঙ্গায় ভাসব, কতবার খান্ডব দাহন অর্থাৎ আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়বে। খান্ডব দাহন আর রক্তগঙ্গা এই যেন আমাদের মুক্তিযুদ্ধের প্রতিদিনের প্রতিনিয়ত চিত্র ছিল। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। এই যে স্বাধীনতা আসবে বলে মানে স্বাধীনতাকে পাওয়ার জন্য এই যে সাকিনা বিবির কপাল ভাঙল মানে কি তার স্বামী যুদ্ধে গেল, তারপর সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর, তার স্বামীও যুদ্ধে গিয়ে এরা কপাল ভাঙল একজনের, সিথির সিঁদুর মুছে গেল একজনের, দুইজনের স্বামী কি হলো? শহীদ হলো যুদ্ধে গিয়ে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। এই যে জলপাই রঙের ট্যাঙ্ক, এটা পাকিস্তানিদের যুদ্ধ কি, এটাকে ট্যাঙ্ক মানে হচ্ছে যুদ্ধ ট্যাঙ্ক, সেটা জলপাই রঙের ছিল গাড়ি। সেইখানে দানবের মতো চিৎকার করতো, এগুলো মানে কি একেবারে ঢিঢি ঢিঢি যে শব্দ হতো, পিপি পিপি শব্দ, সেগুলো যেন আর থামতো না, দানবের মতো করতেই থাকতো। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিক এললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্র তত্র। বলছে স্বাধীনতা আসবে বলেই ছাত্রাবাস আর বস্তি উজাড় হলো। কিভাবে? এই যে ছাত্রাবাস যুদ্ধের শুরুতেই, যুদ্ধ শুরুতেই এবং যুদ্ধের শেষে 14 ডিসেম্বর যে
ছাত্রাবাসের সকল ছাত্রদের কি করা হলো, সেইখানেই কিন্তু সবচেয়ে বেশি আক্রমণ করা হয়েছিল। বস্তিগুলো যেন উজাড় হয়ে গেল, মানে একেবারে শূন্য হয়ে গেল। আর রাইফেল ও মেশিন গানের শব্দ খই ফোটালো যত্রতত্র, এটা গুরুত্বপূর্ণ লাইন। খই ফোটালো কিভাবে, যে এগুলো এত, ওই যে খই যখন ভাজে একটা আওয়াজ হয় না, অবিরল একটা আওয়াজ ফুটতে থাকে, খই ফোটার আওয়াজ, সেরকম মেশিন গান আর গুলির আওয়াজও যেন ওইরকম একেবারে অবিরাম ফুটছিল। এই জন্য এই কথা দিয়ে লেখক সেটা বোঝাতে চেয়েছেন। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম, এখানে ছাই হলো গ্রাম স্বাধীনতার জন্য কি ওই যে করেছিল পাকিস্তানিরা, আগুন লাগিয়ে দিয়েছিল গ্রামের পর গ্রামে যুদ্ধে না পেরে। ঈদের যখন মুক্তিযোদ্ধাদের ধরতে পারছিল না, মুক্তিযোদ্ধাদের পরিবারকে তখন মেরে ফেলার জন্য তারা গ্রামের পর গ্রাম বাড়িঘরে যে আগুন দিয়ে দিত। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তু ভিটার ভগ্ন স্তূপে দাঁড়িয়ে একটা আর্তনাদ করলো একটা কুকুর। বলছে যে স্বাধীনতার জন্যই কিন্তু ওই বিধ্বস্ত পাড়ায়, বিধ্বস্ত মানে কি একেবারে সব পুড়িয়ে ফেলেছে না, বিধ্বস্ত হয়ে গেছে, সেখানে আর কোনো বসত বাড়ির নাম চিহ্ন নাই। তারপরও সেই ভাঙা স্তূপে দাঁড়িয়ে প্রভুর বাস্তু ভিটায়, প্রভুর বাড়ির ভিটায় দাঁড়িয়ে, বাড়ির জায়গায় দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো, মানে আর্তনাদ করা মানে কান্না করলো একটা কুকুর। তার মালিকের প্রভুভক্তি দেখিয়ে সে মালিকের যে পুড়ে যাওয়া বস্তু ভিটা, সেখানে দাঁড়িয়ে কান্না করলো একটানা। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতা মাতার লাশের উপর। বলছে এমনও ঘটনা ঘটেছে যুদ্ধের সময় যে বাবা মাকে ঘর থেকে টেনে বের করে গুলি করে মেরে ফেলেছে, তাদের লাশ উঠানে পড়ে আছে। অবুঝ শিশু, যে 8-10 মাস 12 মাসের শিশু, তারা কি অবুঝ, বোঝে না, তখন তারা কি করেছে, ঘর থেকে হামাগুড়ি দিয়ে বের হয়ে এসে বাবা মায়ের লাশের উপর, কতক্ষণ বাবার লাশের উপর, কতক্ষণ মায়ের লাশের উপর যে সে গড়াগড়ি দিচ্ছে। সে তো আর বুঝতে পারে নাই যে বাবা মা মারা গেছে। এমন ঘটনা, এমন করুণ ঘটনাও কিন্তু যুদ্ধের সময় ঘটেছে। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে, স্বাধীনতাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। বলছে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আর কতবার আমাদেরকে রক্ত গঙ্গায় ভাসতে হবে। 71-এর আগে 1952 সাল, 66, 69, 70 এইসব সময়েও কিন্তু কি বাঙালি রক্ত গঙ্গায় স্নান করে এসেছে। আর এই খান্ডব দহন মানে আগুনে পোড়ানো, আগুনের মধ্য দিয়ে বাঙালির জীবনযাত্রা এগিয়ে এসেছে। স্বাধীনতা তোমার জন্যে থুরথুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। এই যে বলছে স্বাধীনতার জন্য কি বলছে, থুরথুরে এক বুড়ো উদাস দাওয়ায়, উদাস দাওয়ায় মানে কি শূন্য দাওয়ায়, উঠা দাওয়ায় মানে বারান্দায়, শূন্য বারান্দায় একেবারে থুরথুরে বুড়ো বসে আছে উদাস হয়ে। তার চোখের নিচে অপরাহ্ন, অপরাহ্ন মানে কি বিকেলের যে দুর্বল আলো, একেবারে একটু হালকা আলো, সেই আলোর ঝিলিক তার চোখে, মানে ওর অত ঝিকিমিকি আলো নাই, একে তো সে দুর্বল বয়স্ক, তার চোখে এমন দুর্বল আলোর কথা বলা হয়েছে, আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। সে দাওয়ায় বসে আছে কেন? নিশ্চয় তার ছেলে যুদ্ধে গিয়েছিল এবং এখনও ফিরে আসছে না। সে ক্লান্ত শ্রান্ত হয়ে ওই দাওয়ায় বসেই সারাক্ষণ ছেলের আসার সময় গুনে। স্বাধীনতা তোমার জন্যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরের। বলছে স্বাধীনতার জন্যই মোল্লাবাড়ির এক বিধবা, সে কি বয়স্ক মাঝবয়সী,
সে কি দাঁড়িয়ে আছে নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরের। ওই যে ঘরে মুক্তিযোদ্ধাকে না পেয়ে কি করেছে, ঘরে যারা ছিল তাদের হয়তো টেনে ধরে নিয়ে মেরে ফেলছে আর বাড়িতে আগুন দিয়ে দিয়েছে। সেই আগুন দেওয়ার পরেও সেই পোড়া ঘরের কোনো একটা নড়বড়ে খুঁটি ধরে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছেন। কেন দাঁড়িয়ে আছেন? নিশ্চয়ই তার স্বামী অথবা সন্তান যুদ্ধে গিয়েছেন, তার অপেক্ষায় এই দগ্ধ ঘরেই, পোড়া ঘরেই সে কি করছে? তাদের অপেক্ষায় দিন গুনছে। স্বাধীনতা তোমার জন্যে। হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। স্বাধীনতা, দেখো স্বাধীনতার জন্য মানুষ কতটা ত্যাগ স্বীকার করেছে। হাড্ডিসার না খেতে পেয়ে খাবে কোথা থেকে? না খেতে পেয়ে অনাথ কিশোরী, এক অনাথ, যার বাবা নাই মা নাই, সেই কিন্তু অনাথ। সেই কিশোরী মেয়ে কি একটা শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে, কেউ যদি কিছু দেয় সেই আশায়। তোমার জন্যে সগির আলী, শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, কেষ্টদাস, জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজি গাজি বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে। বলছে শুধু স্বাধীনতার জন্যই। এই যে সগির আলী, শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, যার শরীরে গায়ে গতরে অনেক শক্তি, যে সারাক্ষণ কৃষিকাজে ব্যস্ত থাকতো, সেই জোয়ান কৃষক। তারপর কেষ্টদাস, জেলেপাড়ার সে একজন সাহসী লোক, জেলেপাড়ার জেলেদের মধ্যে তিনি সাহসী ছিলেন, কেষ্টদাস। তারপর বলা হয়েছে মতলব মিয়ার কথা, মেঘনা নদীর দক্ষ মাঝি। মেঘনা নদীতে এই মতলব মিয়া নৌকা চালাতো, মাছ ধরতো। তারপর বলছে গাজি গাজি বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে, অনেক ঝড় ঝন্ডা কোনো কিছুই যেন সে মানত না এই মতলব মিয়া। এরা সবাই কি করেছে? স্বাধীনতার জন্য প্রাণ বিসর্জন দিয়েছে। রুস্তম শেখ, ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে। এই যে রুস্তম শেখ ঢাকায় রিক্সা চালাতো, সেই রিক্সাওয়ালাও কিন্তু রেহাই পায়নি পাকিস্তানি মিলিটারিদের কাছে। যার ফুসফুস এখন পোকার দখলে মানে কি বলতে বুঝি? তিনি শহীদ হয়েছেন, মারা গেছেন, তার সেই ফুসফুস এখন এজন্যই কিন্তু পোকার দখলে বলা হয়েছে, কারণ তিনি আর বেঁচে নাই। আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। বলছে রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো যেই ছেলে মাকে, বাবাকে, ভাই বোন, স্ত্রী, কন্যাকে সবাইকে ফেলে রাইফেল কাঁধে যুদ্ধে বেরিয়েছিল, বনে জঙ্গলে ঘুরে সেই তেজি তরুণ যুদ্ধ করেছে, যার পদভারে বলছে সে এমন কি ছিল, তেজি ছিল, এমনই সে দক্ষ ছিল, সে এমনই যুদ্ধ করত যে তার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে, এটা বোঝা যেত। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা। বলছে এই যে দেখো এত জনে প্রাণ দিল, এত জনে আত্মত্যাগ বলিদানের মাধ্যমে কি করলো, এই যে কেউ কিন্তু তার নিজের লোকের জন্য এমন অধীর অপেক্ষা করছে না, যতটা অধীর অপেক্ষায় আছে, যতটা প্রতীক্ষায় আছে স্বাধীনতার জন্য। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি, প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। বলছে কবির কথা যে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, পৃথিবীর এক দিক থেকে আরেক দিক, একেবারে শেষ দিক পর্যন্ত জ্বলন্ত ঘোষণার ধ্বনি, প্রতিধ্বনি তুলে, আওয়াজ তুলে, এবং সে আওয়াজে প্রতিধ্বনি শুধু ধ্বনিই হবে না, প্রতিধ্বনিও কি হবে, নতুন নিশান উড়িয়ে, নতুন স্বাধীনতার জয়ের নিশান উড়িয়ে দামামা বাজিয়ে
দিক বিদিক আলো করে এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। এটা কবির কি বলিষ্ঠ কণ্ঠের উচ্চারণ যে স্বাধীনতা এত ত্যাগের পরে তুমি না এসে আর পারবে না, তোমাকে বিজয়ের ধ্বনি তুলে কণ্ঠে বিজয় নিশান উড়িয়ে চারিদিক আলোকিত করে দামামা বাজিয়ে অবশ্যই তোমাকে এই বাংলায় আসতে হবে। এটা হচ্ছে কবির উদাত্ত আহ্বান স্বাধীনতাকে। কবিতাটা এখানে কিন্তু সংক্ষেপিত, সম্পূর্ণ পরিপূর্ণ কবিতাটা তোমাদের পাঠের জন্য দেয়া হয়নি। শব্দার্থ টিকা আমরা জেনে নেই। খান্ডব দাহন। খান্ডব মূলত মহাভারতের একটি বিখ্যাত অরণ্য যা আগুনে পুড়িয়ে দেয়া হয়েছিল। নির্বিচারে ধ্বংস করা হয়েছিল অরণ্যে প্রায় সকল প্রাণীকে। এই কবিতায় পাকিস্তানি হানাদার বাহিনীর হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞকে খান্ডব দাহন হিসেবে চিহ্নিত করা হয়েছে। সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন হরিদাসীর স্বামী, এ কারণে বিধবা হরিদাসীর সিথির থেকে সিঁদুর মুছে ফেলতে হয়েছে। সনাতন ধর্মের বিবাহ কেন্দ্রিক সংস্কৃতিকে সধবারা সিঁদুর পরেন, স্বামীর মৃত্যু হলে সিঁদুর মুছে ফেলতে হয়। হরিদাসীকেও হতে হয়েছে সিঁদুরবিহীন। যত্রতত্র যেখানে সেখানে সব জায়গায় তুমি আসবে বলে এখানে ছাত্রাবাস পর্যন্ত বস্তি উজাড় হলো। 9 মাসব্যাপী সংগঠিত মুক্তিযুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনী নির্বিচারে গণহত্যা চালিয়েছে, ধ্বংস করেছে ছাত্রাবাস বস্তি। কারণ ছাত্র জনতার প্রবল প্রতিবাদ আন্দোলনের কেন্দ্র ছিল ছাত্রবাস ও বস্তি। হানাদার বাহিনীও তাদের দোসররা চেয়েছিল প্রতিরোধের সংগ্রামকে স্তব্ধ করে দিতে, তাই তারা পুড়িয়ে দিয়েছিল গ্রাম ও শহর। নারকীয় এই হত্যার মাধ্যমে ধ্বংস করে দিতে চেয়েছিল বাঙালি জাতিকে। প্রকৃতপক্ষে স্বাধীনতা অর্জিত হয়েছে অপরিসীম আত্মত্যাগের মাধ্যমে। থুরথুরে এক বুড়ো বয়সের ভারে বিধ্বস্ত লোক, যার বয়স অনেক হয়েছে এবং চলাচল করতে যার কষ্ট হয়, রুস্তম শেখ এখন পোকার দখলে, তার ফুসফুস এখন পোকার দখলে। রুস্তম শেখ নামের এক রিকশাওয়ালা, যিনি যুদ্ধে শহীদ হয়েছেন, মৃত অবস্থা বোঝানোর জন্য বলা হয়েছে, যার ফুসফুস এখন পোকার দখলে। আচ্ছা, কবিতার শব্দার্থ আমরা পড়লাম। বহু নির্বাচনী প্রশ্ন এবার আমরা আলোচনা করব। স্বাধীনতা আসবে বলে কি ছাই হলো, গ্রামের পর গ্রাম। হরিদাসীর স্বামীর কি হয়েছিল, মুক্তি যুদ্ধে শহীদ হয়েছিল। স্বাধীনতার জন্য কার কপাল ভাঙল, সাকিনা বিবির। কার সিথুর সিঁদুর মুছে গেল, হরিদাসীর। দানবের মতো চিৎকার করতে করতে কি এসেছিল, জলপাই রঙের ট্যাঙ্ক। ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটা আর্তনাদ করলো কে, একটা কুকুর। অবুঝ শিশু কোথায় হামাগুড়ি দেয় পিতামাতার লাশের উপর। কে উদাস দাওয়ায় বসে আছেন, থুরথুরে এক বুড়ো। স্বাধীনতার জন্য কোন বাড়ির বিধবা দাঁড়িয়ে আছেন, মোল্লা বাড়ির বিধবা। শূন্য থালা হাতে পথের ধারে কে বসে আছে, হাড্ডিসার এক অনাথ কিশোরী। শাহবাজপুরের জোয়ান কৃষককে সগির আলী। জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোক কে, কেষ্ট দাস। মেঘনা নদীর দক্ষ মাঝি কে, মতলব মিয়া। ঢাকার রিকশাওয়ালার নাম কি, রুস্তম শেখ। কার ফুসফুস পোকার দখলে, রিকশাওয়ালা রুস্তম শেখের। রাইফেল কাঁধে বন জঙ্গলে ঘুরে বেড়ায় কে, তেজি তরুণ। তেজি তরুণের পদভারে কি হতে চলেছে, নতুন পৃথিবীর জন্ম। খান্ডব দাহন শব্দের অর্থ কি, ভীষণ অগ্নিকাণ্ড। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটি কোন কাব্যের অন্তর্ভুক্ত, বন্দি শিবির থেকে। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় স্বাধীনতা শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে, 11 বার। শেষ হলো বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। এবার আমরা কিছু
গুরুত্বপূর্ণ বিষয়, বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে বারবার, সেগুলো নিয়ে আলোচনা করব। স্বাধীনতার জন্য এদেশের সর্বস্তরের মানুষের আত্মত্যাগের স্বরূপ, এই প্রশ্নটি দেখো এসেছে ঢাকা বোর্ড 2023, ময়মনসিংহ বোর্ড 2024-22, যশোর বোর্ড 2020, বরিশাল বোর্ড 2024 এবং 20 সালে। পাকিস্তানি হানাদার বাহিনীর অন্যায়, অত্যাচার ও ধ্বংসযজ্ঞ সম্পর্কে ধারণা, ময়মনসিংহ বোর্ড 2023, বরিশাল বোর্ড 2024 এবং 22। স্বাধীনতার জন্য এদেশের মুক্তিকামী মানুষের প্রতীক্ষা ও সংগ্রামের স্বরূপ, ঢাকা বোর্ড 2023, ময়মনসিংহ বোর্ড 2024-22, যশোর বোর্ড 2020। স্বাধীনতার নিশ্চিত আগমন উপলক্ষে কবির প্রত্যয়ের তাৎপর্য, এটা আমরা একটা বেশি প্রশ্ন দিয়েছি তোমাদের সুবিধার জন্য। দেখো, স্বাধীনতার জন্য দেশের সর্বস্তরের মানুষের আত্মত্যাগের স্বরূপ, এটা যে আমরা যে গল্প শুনেছি এ পর্যন্ত, যে সমস্ত বই পুস্তকে পড়েছি, সেগুলোর সাথে এই কবিতার মিল করিয়ে তোমরা লিখতে পারবে। স্বাধীনতার জন্য এদেশের সর্বস্তরের মানুষ কি করেছে? আত্মত্যাগ করেছে। এই আত্মত্যাগের যে মূল, সেখানে কি বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা, মানে একেবারে ছোট বড় বয়স্ক তরুণ সবাই এ যুদ্ধে অংশ নিয়েছে। তারা নিজেরাই বনে জঙ্গলে ঘুরে যুদ্ধ করেছে। শুধু এরাই কিন্তু যুদ্ধ করে নাই, এদেরকে যারা সাহায্য করেছে, অনেক সময় বাড়ির মা বোন এরা কি করেছে? যারা যুদ্ধ করতো তাদের রান্না করে খাওয়াতো, প্রতিদিন না পারতো সপ্তাহে একদিন, মাসে একদিন তাদের রান্না করে কিছু খাবার পৌঁছে দিত। তা আবার অনেক ডাক্তার ছিলেন যারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, কিন্তু এই আহত যোদ্ধাদের সেবা শুশ্রূষা করত। এভাবে দেখা গেছে যে আবার কেউ কেউ যুদ্ধে যায় নাই, রান্না করে খাওয়ায় নাই, কিন্তু যোদ্ধারা যখন আসতো ইয়েদের, পাকিস্তানিদের করতে, ধ্বংস করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় আসতো, তাদেরকে তখন এরা কি করত? আশ্রয় দিত, বাড়িতে থাকার জায়গা দিত। অনেক সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে, অনেক সময় নিজের সন্তানকে আত্মাহুতি দিয়েও এরা মুক্তিযোদ্ধাদের বাড়িতে ঠাঁই দিত, আশ্রয় দিত। তাহলে স্বাধীনতার জন্য এদেশের সর্বস্তরের মানুষ কি আত্মত্যাগ করেছে? সর্বস্তরের মানুষ পরোক্ষভাবে সবাই যুদ্ধে অংশ নিয়েছিল। তেমনি আমরা এই কবিতায়ও আমরা কি দেখতে পাই? যে এখানে স্বাধীনতার জন্য ওই যে হরিদাসী, তারপর সাকিনা বিবি, এরা কি করেছে? নিজের স্বামীকে যুদ্ধে পাঠিয়ে দিয়েছে। এরা যুদ্ধে চলে গেছে, আর ফিরে আসে নাই, যুদ্ধে শহীদ হয়েছে। তারপর এই যে বৃদ্ধ একজন থুরথুরে এক বুড়ো, যিনি উদাস দাওয়ায় বসেছিল, তার ছেলে, সেও তো যুদ্ধে গেছে। মোল্লাবাড়ির এক বিধবা, যিনি দাঁড়িয়েছিলেন নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরের, সেও তো, তার ছেলেও, স্বামীও কি যুদ্ধে গিয়েছে। এই যে একজন অনাথ হাড্ডিসার কিশোরী, তার বাবা মাও যুদ্ধে শহীদ হয়েছে। জেলে পাড়ার জেলে তোমার সগির আলী জোয়ান কৃষক, মতলব মিয়া মাঝি, দক্ষ মাঝি, রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা, এরা সবাই কি কোনো না কোনোভাবে যুদ্ধে অংশগ্রহণ করে কি হয়েছে? যুদ্ধে জীবন দিয়েছে, শহীদ হয়েছেন। কাজেই স্বাধীনতার জন্য এদেশের সর্বস্তরের মানুষ কি আত্মত্যাগ আমাদের কি স্মরণ করিয়ে দেয়? আমাদের যুদ্ধের যে অনেক ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি তা স্মরণ করিয়ে দেয়। আচ্ছা, তারপরের প্রশ্নে আসি। পাকিস্তানি হানাদার বাহিনীর অন্যায়, অত্যাচার ও ধ্বংসযজ্ঞ সম্পর্কে ধারণা। এখানে পাকিস্তানি হানাদার বাহিনী যারা, তারা কি করেছিল? প্রথমে কিন্তু কোনো রকম পরিকল্পনা, তাদের পূর্ব পরিকল্পনা ছিল, কিন্তু পশ্চিম পাকিস্তানিরা ছিল তারা, আর আমরা ছিলাম, বাঙালিরা ছিলাম পূর্ব পাকিস্তানি। আমাদেরকে কোনো রকম কোনো কিছু না জানিয়ে পূর্ব পাকিস্তানিদের তারা কি করেছিল? ঘুমের মধ্যে, মাঝরাতে, অন্ধকারের মধ্যে কি করেছিল? হামলা করেছিল। সেই 25শে মার্চের কালো রাত্রিতে
তারা এভাবে প্রথমে হামলা শুরু করে। তখন তারা কি করেছিল, এই অন্ধকার রাতে, কালোরাত্রি, 25শে মার্চের কালোরাত্রি যে জন্য বলা হয়, তারা এমন ধ্বংসযজ্ঞ চালিয়েছিল পূর্ব পাকিস্তানের উপর যে অর্ধেক পূর্ব পাকিস্তানিই সেই সময় কি হয়েছিল, ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। অর্ধেক পাকিস্তানি অনেকেই মারা গিয়েছিল, অনেকে আহত হয়েছিল। তারা ভেবেছিল যে এভাবে ঘুমন্ত জাতির উপর যদি এইরকম অতর্কিত হামলা করে তাহলে এই জাতি আর কোনোভাবেই উঠে দাঁড়াতে পারবে না। কিন্তু তারা কি বুঝতে পারে নাই যে না, বাঙালি বীরের জাতি, বাঙালি কখনো থামবার নয়। তাদের এই যে এই আঘাতেই বাঙালিকে কি করেছিল, যুদ্ধ জয়ের জন্য অনেকটাই বেশি এগিয়ে দিয়েছিল। ওই যে কারো মা ঘর থেকে, কারো বউ, কারো সন্তান, কারো ছেলে, কারো মেয়ে, এরকম কেউ না কেউ এই 25শে কালোরাত্রির হত্যাযজ্ঞের, ধ্বংসযজ্ঞের শিকার হয়েছিল। যার কারণে তারা কি এই হত্যাযজ্ঞের পরেই তারা আরও বেশি শক্তি সঞ্চয় করেছিল যে না, কোনোভাবেই না, এই পাকিস্তানি হানাদার বাহিনীকে কোনোভাবেই ছাড়া যাবে না। তখন তারা কি করলো, আরও বেশি শক্তি নিয়ে নতুন উদ্যোগে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো। এই পাকিস্তানি হানাদার বাহিনীদের অন্যায় অত্যাচার দীর্ঘ 9 মাস চলেছে। তারা শুধু শহরেই না, গ্রামে গঞ্জে, বাংলাদেশের আনাচে কানাচে কোথাও এদের নিষ্ঠুরতার পদচিহ্ন রাখে নাই, এমন গ্রাম কোথাও বাংলাদেশের কোথাও বাকি ছিল না। এদের যে হত্যাযজ্ঞ, এদের যে অত্যাচারের ধরন, ধ্বংসযজ্ঞ, মানুষ কি হয়ে যেত, মানুষ শিউরে উঠত। এখন পর্যন্ত এদের এই সমস্ত কুকীর্তির কথা শুনলে মানুষ শিউরে ওঠে। কাজেই এই পাকিস্তানির অত্যাচার শেষ পর্যন্ত যখন বাংলাদেশ একেবারে জয়ের পথে চলে এসেছে, বাংলাদেশের আকাশে বাতাসে জয় জয় ধ্বনি উচ্চারিত হচ্ছে, সেই সময়ও তারা শেষ খেলা খেলে গেল কিভাবে, 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার মধ্য দিয়ে। তারা ভাবলো যে আমরা তো পারি নাই, এখন দেশকে পঙ্গু করার জন্য, দেশকে সর্বশান্ত করার জন্য, দেশের বুদ্ধিজীবীদের ধরে ধরে তারা 14 তারিখে, 16 তারিখে আমরা স্বাধীনতা অর্জন করলাম, 14 তারিখে তারা কি করলো, বিজয় অর্জন করলাম। 14 তারিখে তারা দেশের এই সমস্ত খ্যাতনামা বুদ্ধিজীবীদের তারা হত্যা করলো ধরে এনে। কাজেই এই পাকিস্তানিদের অত্যাচার আরও ধ্বংসযজ্ঞের কথা বলা শুরু করলে দিন ফুরিয়ে যাবে, রাত শেষ হয়ে যাবে, কিন্তু এদের কথা শেষ হবে না। তোমরা সুন্দরভাবে এই প্রশ্ন গুছিয়ে লিখবে। 3 নাম্বার দেখো, স্বাধীনতার জন্য এদেশের মুক্তিকামী মানুষের প্রতীক্ষা ও সংগ্রামের স্বরূপ। স্বাধীনতার জন্য এদেশের মুক্তিকামী মানুষের প্রতীক্ষা আমরা বাস্তবে দেখেছি, আবার কবির কবিতায়ও আমাদের কি দেখা দিয়েছে না, ধরা পড়েছে আমাদের। এখানে স্বাধীনতা, এই যে 11 বার স্বাধীনতা শব্দটি উল্লেখ করে কবি বারবার বলেছেন যে স্বাধীনতা তুমি আসবে বলেই এত কিছু। সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর, সাকিনা বিবির কপাল ভাঙলো, তারপর শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো, খই ফুটলো যত্রতত্র। এই যে এই সব কিছুই কিন্তু কেন হয়েছে, স্বাধীনতাকে কেন্দ্র করে। ছাত্রাবাস, বস্তি উজাড় হলো, তারপর বিধ্বস্ত গ্রামের পর গ্রাম ছাই হলো, প্রভুর বিধ্বস্ত বাস্তু ভিটায় দাঁড়িয়ে কুকুর একটা আর্তনাদ করলো। সব কিছুই কিন্তু শুধু স্বাধীনতার জন্য। অবুঝ শিশু সন্তানের শিশু বাবা মার লাশের উপর হামাগুড়ি দিল, সবই কি ছিল, স্বাধীনতার জন্য। এই মুক্তিকামী মানুষের প্রতীক্ষা, যে বৃদ্ধ থুরথুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসেছিল, সবই স্বাধীনতার জন্য। মোল্লাবাড়ির বিধবা, সেও স্বাধীনতার জন্য দাঁড়িয়েছিল। অনাথ কিশোরী শূন্য থালা পেতে রাস্তার ধারে বসেছিল, সেই থালাও যেন কি স্বাধীনতার প্রত্যাশায় পেতেছিল কিশোরী। তাহলে তোমরা বাস্তবতার সাথে এই কবিতার মিলিয়ে এই প্রশ্ন উত্তরগুলো লিখবে। স্বাধীনতার নিশ্চিত আগমন উপলক্ষে কবির প্রত্যয়ের তাৎপর্য, এটা কোনো বোর্ডে আসে নাই, তবে আসতে পারে, সেজন্যই দেয়া হয়েছে। এই যে স্বাধীনতার নিশ্চিত আগমন, কবি কিন্তু এখানে যে যতবার যাই বলেছেন, প্রতিবারই কিন্তু স্বাধীনতা আসবে এই দৃঢ়
প্রত্যয় কবির মধ্যে ছিল, তাই কবি কথা বলতে পেরেছেন। এখন এর তাৎপর্য বিশ্লেষণ করতে গিয়ে তোমরা কি করবে, এই শুরু থেকে কবি তার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যেমন ভেঙে ভেঙে পড়লাম প্রত্যেকটা, এখানে স্বাধীনতা নিশ্চিত, এখানে কবির কথা কিন্তু বলা হয়েছে। তোমরা এখানে ওই স্বাধীনতার আমাদের যে বাস্তব অভিজ্ঞতা সেটা না আনলেই চলবে। এই কবিতায় যে তোমার কবিতায় যে পাঠ পরিস্থিতিটা আছে এখান থেকে তোমরা এই প্রশ্নের উত্তর নিতে পারো। আর আমি এখানে বারবারই বলেছি, কবিতায় আবার যদি আলোচনা করতে গেলে ক্লাস বেশি বড় হয়ে যায়। এখন সেখানে হচ্ছে ওই যে কবিতার গ্রামের পর গ্রাম উজাড় হয়ে গেল, সাকিনা বিবির কপাল ভাঙলো, হরিদাসীর স্মৃতির সুদূর মুছে গেল, শহরের জলপাই রঙের ট্যাঙ্ক এলো, খই ফুটলো যত্রতত্র, তারপর গ্রামের পর গ্রাম আগুন জ্বালিয়ে দিল, এই সব কিছুর বর্ণনা তোমরা এই প্রশ্নে নিয়ে আসবে একেবারে শেষ পর্যন্ত। কি তেজি তরুণের পদভারে একটি নতুন পৃথিবী, এই যে বলছে জন্ম হতে চলেছে, সবাই অধীর অপেক্ষা করছে সেই স্বাধীনতার জন্য, এটাই কিন্তু এই আগমন উপলক্ষে কবির প্রত্যয় এই লাইনগুলোতেই কিন্তু প্রকাশ পেয়েছে। আচ্ছা, সৃজনশীল প্রশ্ন আমি বারবারই তোমাদের বলি, এটা নমুনা হিসেবে আমি আলোচনা করি, এখান থেকেই যে আসবে এরকমই যে আসবে তা কিন্তু না, এটা নমুনা হিসেবে আলোচনা করি যাতে তোমাদের বোঝার সুবিধার জন্য। প্রথম উদ্দীপক দেখো, মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এবার আমরা প্রশ্নগুলো আলোচনা করি। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটি কোন গ্রন্থের অন্তর্গত? এটা কোন গ্রন্থের অন্তর্গত? এটা হচ্ছে বন্দি শিবির থেকে কাব্য গ্রন্থের অন্তর্গত। রুস্তম শেখের ফুসফুস পোকার দখলে বলতে কি বোঝানো হয়েছে? এই লাইনটি দিয়ে রুস্তম শেখ যে পাকিস্তানি হানাদারদের অত্যাচারে, পাশবিক অত্যাচারে দিকটি বোঝানো হয়েছে, যে রুস্তম শেখ ছিলেন একজন খেটে খাওয়া সাধারণ রিক্সাওয়ালা, কিন্তু পাকিস্তানি বাহিনী তাকেও রেহাই দেয়নি। যুদ্ধের এক পর্যায়ে বর্বর পাকিস্তানিরা রিক্সাওয়ালা রুস্তম শেখের প্রাণ কেড়ে নেয়। রুস্তম শেখের ফুসফুস এখন পোকায় বসবাস। বস্তুত স্বাধীনতার জন্য রুস্তম শেখের মতো সাধারণ মানুষ জীবন দিয়েছিল বোঝাতেই আলোচ্য চরণটি এখানে তুলে ধরা হয়েছে। উদ্দীপকের সঙ্গে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার কতটুকু ভাব সাদৃশ্যপূর্ণ তা নির্ণয় করো। মানে ওইটার সাথে এই তোমার কবিতার কতটুকু ভাব এখানে মিল আছে সেটা আলোচনা করতে বলা হয়েছে। এখানে উদ্দীপকের সঙ্গে তোমাকে পাওয়ার জন্য কবিতার যে নির্বিচারে গণহত্যার দিকটাই উঠে এসেছে। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক সংগঠিত নির্বিচারে হত্যাকাণ্ড ও হত্যাযজ্ঞের কথা এখানে বর্ণনাও রয়েছে। বহু মানুষ তাদের হাতে প্রাণ দিয়েছে। হায়েনার তাণ্ডব দেখিয়ে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের মানুষকে নির্বিচারে হত্যা করেছে। তাদের তালিকা থেকে শিশু, যুবক, বৃদ্ধ কেউ বাদ যায়নি। আর উদ্দীপকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পাওয়ার জন্য কত প্রাণ যে বলি দিতে হয়েছে তা লেখা আছে চোখের জলে। মুক্তির প্রতিটি স্তরে মানুষের আত্মদান লেখা আছে। মুক্তি লাভের জন্য এই আত্মত্যাগ মানুষের চোখের জলে স্মরণ করিয়ে দেয়। এই কবিতায় প্রকাশিত স্বাধীনতার জন্য মানুষের আত্মত্যাগের ভাবটুকু উদ্দীপকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তারপরে বলা হয়েছে উদ্দীপকে আর কি কি থাকলে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটি পূর্ণরূপে ধারণ করতে পারত, বিশ্লেষণ করো। ওখানে মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। বলছে চোখের জলে যে কত প্রাণ মুক্তির জন্য, স্বাধীনতার জন্য দিয়েছে সেটা লেখা আছে। আর বাকি কতটা থাকলে এখানে পূর্ণতা পেত সে নিয়েই আমরা আলোচনা করব। এখানে
স্বাধীনতা অর্জনের জন্য দেশের মানুষ নির্বিচারে প্রাণ দিয়েছে, এই দিকটি উঠে এসেছে। দেশের মুক্তিকামী মানুষ ত্যাগ, সর্বস্তরের মানুষের অবদানের জন্যই কি ঐক্যবদ্ধভাবে সবাই যে প্রতিরোধ করেছিল, সংগ্রাম করেছিল, সেজন্যই কিন্তু দেশের কাঙ্ক্ষিত স্বাধীনতা খুব সহজেই কি অর্জিত হয়েছিল। এদিক থেকে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতাটি পরিপূর্ণ ধারণ করতে পারত। তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতায় কবি স্বাধীনতার জন্য দেশের মুক্তিকামী মানুষের ত্যাগ সংগ্রামের স্বরূপ তুলে ধরেছেন। কবিতায় স্বাধীনতা লাভের জন্য বাঙালির ব্যাকুল প্রতীক্ষা, তাদের আত্মত্যাগের কথা উঠে এসেছে। অনেক নির্যাতনের পরও বাঙালিরা দমে যায়নি। সবার ঐক্যবদ্ধ প্রতিরোধ সংগ্রামের মধ্য দিয়েই অর্জিত হয়েছে বাংলাদেশের বহুকাঙ্ক্ষিত প্রাণপ্রিয় স্বাধীনতা। আর উদ্দীপকে বলা হয়েছে স্বাধীনতাকে পাওয়ার জন্য প্রতিটি স্তরে মানুষ আত্মত্যাগ করেছে, মানুষের চোখের জল তা স্মরণ করে। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় স্বাধীনতার জন্য বাঙালির প্রতীক্ষা, প্রতিরোধ সংগ্রাম, কুকুরের আর্তনাদ, প্রকৃতির প্রতিবাদ সহ তেজি তরুণের পদভারে স্বাধীনতার স্বপ্নকে জিয়ে রাখার প্রত্যয়ের মতো নানা বিষয়ের অবতারণা ঘটেছে। উদ্দীপকে এসব দিকগুলো উঠে আসেনি, কেবল আলোচ্য কবিতায় ফুটে ওঠা স্বাধীনতার জন্য মানুষের আত্মত্যাগের দিকটিই প্রকাশিত হয়েছে। তাই উপরোক্ত দিকগুলো থাকলে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার পরিপূর্ণ রূপ ধারণ করতে পারত। আচ্ছা, দ্বিতীয় উদ্দীপকটি আমরা দেখি। হয় ধান নয় প্রাণ, এ শব্দে সারা দেশ দিশেহারা, একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা। সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছাড়খাড়, তবু মাথা নোয়াবার নয়। এটা আমাদের উদ্দীপক। এখানে উদ্দীপকে প্রশ্ন হিসেবে আমরা পাই কি প্রশ্ন? একটানা আর্তনাদ করলো কে? একটানা আর্তনাদ করলো একটা। সাকিনা বিবির কপাল ভাঙলো, কথাটির অর্থ বুঝিয়ে লেখো। সাকিনা বিবির কপাল ভাঙলো বলতে মুক্তিযুদ্ধে তার সর্বস্ব হারানোর কথা বোঝানো হয়েছে। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতায় 1971 সালে স্বাধীনতা অর্জন বাঙালির যে অপরিসীম আত্মত্যাগ বর্ণনা হয়েছে। পাকিস্তানি সেনারা রক্তরাঙা বইয়ে দিলেও বাঙালি হার মানেনি। স্বাধীনতার জন্য সাকিনা বিবির সম্ভ্রম ভুলণ্ঠিত হয়, হরিদাসী হয় স্বামীহারা, নবজাতক হয় এতিম, তবুও বাঙালি স্বাধীনতার দাবি থেকে সরে দাঁড়ায়নি। স্বাধীনতা অর্জন করে তাই বাঙালি বিজয় লক্ষ্যে পৌঁছেছে। আচ্ছা, তাই সাকিনা বিবির কপাল ভাঙলো বলতে আমরা এটাই বুঝি। আর কি 71-এর সর্বোপরি ঘটনাকেই, যুদ্ধের ঘটনাকেই বোঝানো হয়েছে। উদ্দীপকের সাথে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার মিল তুলে ধরো। উদ্দীপকে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় বহু ত্যাগ ধ্বংসযজ্ঞের মধ্য দিয়ে বাঙালি মাথা তুলে দাঁড়িয়েছিল। পাকিস্তানি সেনারা রক্তবঙ্গে বইয়ে দিলেও বাঙালি হার মানেনি। স্বাধীনতার জন্য সবাই কি করেছে? যার যা ছিল তা নিয়ে সে যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং স্বাধীনতার অধীর প্রতীক্ষায় ছিল সাকিনা বিবি, হরিদাসী, তারপর হামাগুড়ি দেওয়া শিশু, থুরথুরে বুড়ো, মোল্লাবাড়ির বিধবা, সবাই স্বাধীনতার জন্য অনেক প্রতীক্ষায় ছিল। উদ্দীপকে দেখা যায় জ্বলে পুড়ে মরে ছাড়খাড় হয়ে গেলেও বাঙালি মাথা নোয়ায় না। বাঙালির এই প্রতিরোধ অদম্য স্পৃহা দেখে পৃথিবী অবাক হয়ে তাকিয়ে থাকে। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতায় দেখা যায় বাঙালির প্রতিবাদ ও প্রতিরোধের চিত্র।
পাকিস্তানি বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের মধ্যেও বাঙালি প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে। সব শ্রেণী পেশার মানুষই স্বাধীনতার জন্য লড়াই করেছিল। বাঙালির অপরিসীম ত্যাগ, প্রবল প্রতিরোধ ও লড়াইয়ের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জিত হয়। আর এ দিকটি উদ্দীপকে অনুপস্থিত। শেষ হলো আমাদের সৃজনশীল প্রশ্নোত্তর পর্ব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সহজে পড়া শিখির পাশে থেকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।